না, তোমরা চাইবে ইন্টারঅ্যাক্ট করতে, আর তুমি এটাকে সেখানে ফেলে দাও, ঠিক আছে, এটা সেদিকে ফেলে দাও, তারপর বলবে, ঠিক আছে। আচ্ছা, তো লিনিয়ার ভেক্টর স্পেস আমরা আলোচনা করছিলাম। আজকে আমি একটু ডিফারেন্ট ওয়েতে শুরু করতে চাই, মানে একটু প্রথম থেকেই শুরু করবো আর কি, একটু আলাদা পার্সপেক্টিভে দিয়ে। মানে লিনিয়ার ভেক্টর স্পেসের জন্য টোটাল 2টো ক্লাস নেবো, আজকে আর আরেকদিন। তো আমি প্রথম থেকে একটু রিক্যাপিচুলেট, মানে একটু অন্যভাবে আলোচনা করতে চাইছি, তাহলে তোমাদের সুবিধা হবে। তো প্রথম একটু অ্যাপ্লিকেশনের পার্টটা তোমরা জানো, যে তোমরা দেখেছো যখন কোয়ান্টাম মেকানিক্সে, ঠিক আছে, কোয়ান্টাম মেকানিক্সে যে কোনো সিস্টেমের যে ওয়েভ ফাংশন, তাকে আমরা যখন জেনারেল ওয়েতে রিপ্রেজেন্ট করছিলাম, তাকে আমরা ডিরাক নোটেশনে রিপ্রেজেন্ট করছিলাম, তাই তো। তো ডিরাক নোটেশনের আমরা ওয়েভ ফাংশনকে বলতাম কেট ভেক্টর। তো এই কেট ভেক্টর গুলোকে আমরা কি করতাম, স্প্যান করতে পারতাম উইথ সাম স্ট্যাটিক বেসিস আর কি, মানে এরকম ধরো a1 phi1, a2 phi2, এরকম করে করে আমরা এটা করতে পারতাম, এরকম phi n। মানে ফর এক্সাম্পল, আমি যদি একটা ইনফাইনাইট স্কোয়ার ওয়েল নিই বা ইনফাইনাইট পোটেনশিয়াল বক্স নিই, 1 phi2 phi3 এগুলো হচ্ছে কি গ্রাউন্ড স্টেট, ফার্স্ট এক্সাইটেড স্টেট, এগুলো যদি হয়, তাহলে টোটাল ওয়েভ ফাংশন সেটা কি হতো, এদের লিনিয়ার কম্বিনেশন আকারে আমরা পেতাম। অর্থাৎ আমরা বলতে পারি দ্য ওয়েভ ফাংশন ক্যান বি স্প্যান্ড উইথ দ্য হেল্প অফ দিস বেসিস। অর্থাৎ এগুলো কিন্তু একটা ভেক্টর স্পেসের এলিমেন্ট, ঠিক আছে। দ্য ডিরাক স্টেট ভেক্টর or ডিরাক কেট ভেক্টর আর দ্য এলিমেন্টস অফ দ্য ভেক্টর স্পেস। তো ভেক্টর স্পেস কাকে বলে আমরা আগের দিন ডিটেলসেই আলোচনা করেছি। অর্থাৎ বলেছিলাম যে সমস্ত সেটের মানে যে সেটের সমস্ত এলিমেন্টকে আমরা স্প্যান করতে পারি উইথ দ্য হেল্প অফ সাম বেসিস সেট অ্যান্ড দ্য স্কেলারস অফ দ্য করেসপন্ডিং ফিল্ড, তাকে আমরা বলবো ভেক্টর স্পেস। তবে এই ভেক্টর স্পেসের যে এলিমেন্ট গুলো, তারা আরো কয়েকটা প্রপার্টিকে মেনটেন করে। সেটা কিরকম, সাপোজ ইন জেনারেল আমি বললাম যে ফাই অ্যান্ড সাই, দোজ বিলং টু সাপোজ vector space Vn, suppose. Okay, for all phi psi belongs to Vn, phi plus psi also belongs to Vn. এই প্রপার্টিটা হোল্ড করে, যে একটা ভেক্টর স্পেসের এলিমেন্ট এই প্রপার্টি হোল্ড করবে। and also for all phi and psi belongs to Vn, এটা ক্লোজার প্রপার্টি বলতে পারি, যেটা গ্রুপের ক্ষেত্রে আমরা ডিফাইন করেছিলাম। phi plus psi, it will be psi plus phi, এটা হবে। and also for all psi phi psi chi, এটা স্যার কমিউটেটিভ তো, হ্যাঁ কমিউটেশন, মানে কমিউটেশন মানে প্লাসটা কমিউটিভ, অ্যাডিশনটা হচ্ছে কমিউটিভ। Vn we can write phi plus psi plus chi equals to phi plus psi plus chi, অ্যাসোসিয়েটিভিটি এইটা মেনটেন করে। আর একটা যেটা হয়, যে একটা নাল ভেক্টর থাকে প্রত্যেকটার সঙ্গে। আর একটা জিনিস আমি স্কিপ করে গেছি, সাপোজ ফর অল সাই বিলংস টু Vn, ওকে, a of psi also belongs to Vn। অর্থাৎ একটা স্কেলারকে যদি তার সঙ্গে মাল্টিপ্লাই করে দিই, সেটাও কিন্তু ওর এলিমেন্ট হবে। অর্থাৎ ভেক্টর স্পেসের এই প্রপার্টিগুলো, ভেক্টর স্পেসের এলিমেন্টগুলো এই প্রপার্টিগুলোকে স্যাটিসফাই করে। আরেকটা জিনিস হচ্ছে, তাহলে আমি যদি 0 গুণ করি, মাল্টিপ্লাই করি সাইজ সঙ্গে, তাহলে এটা কি দেবে, 0। সো 0 বেসিক্যালি এটা নাল, এটাকে বলা যেতে পারে নাল ভেক্টর। দিজ আর নাল ভেক্টর, কারণ সাই যদি একটা ভেক্টর স্পেসের এলিমেন্ট হয়, সো ইট শুড বি অলসো দ্য এলিমেন্ট অফ ভেক্টর স্পেস। তো এটাকে আমরা এই জন্য, এটা কিন্তু নর্মাল 0 নয়, এটা হচ্ছে নাল ভেক্টর। ওকে, আর আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে তুমি যদি 1 কে সাইজ সঙ্গে করো, তাহলে সাই হবে। তো এগুলো প্রপার্টি নয়, মেন প্রপার্টি হচ্ছে এইটা। আর যে কোনো ভেক্টর স্পেসে কিন্তু একটা নাল ভেক্টর এক্সিস্ট করে, ঠিক আছে, নাল ভেক্টর এক্সিস্ট করে। ওকে, যেমন ফর এক্সাম্পল আর, আর কি রিয়াল ফিল্ড, বাট আর কে আমরা বলতে পারি R1, মানে ইটসেলফ এটা একটা লিনিয়ার ভেক্টর স্পেস অফ ডাইমেনশন 1। ওকে, সিমিলারলি R2 এটাও একটা ভেক্টর স্পেস, R3 এটাও একটা স্পেস। তেমনি nth টাপুল অফ দ্যাট Rn,
এরা প্রত্যেকেই কিন্তু ভেক্টর স্পেস। বড় ছোট তুমি যা লিখবে তাই, ইটস জাস্ট নোটেশন, n ডাইমেনশনাল রিয়েল ভেক্টর স্পেস। ওকে, লিনিয়ার মানে কি, মানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এই কথা বলতে মানে লিনিয়ার ভেক্টর স্পেস মানে মানে এলিমেন্টগুলো লিনিয়ার। হ্যাঁ, তার কারণ লিনিয়ার ভেক্টর স্পেস কেন বলছি তার কারণ আছে। আমি যদি ভেক্টর স্পেসের প্রপার্টিটা দেখি, যদি সাই ফাই এর এলিমেন্ট হয় তাহলে সাই প্লাস ফাই অলসো এলিমেন্ট অফ দ্যাট, এন্ড যদি সাই ভেক্টর স্পেসের এলিমেন্ট হয় তাহলে এ সাইও এর এলিমেন্ট। তার মানে আমরা কি বলতে পারি ঘুরিয়ে, যদি ফর অল ফাই সাই বিলংস টু ভিএন and for all AB belongs to V, then A phi plus B psi also belongs to Vn. Okay, so because the linear combination of any linear combination of any two elements will also belong to the same vector space, তাই জন্য এটাকে বলা হয় linear vector space actually. So এই হচ্ছে লিনিয়ার ভেক্টর স্পেস আর তার রিপ্রেজেন্টেশন। তো আমরা বলেছিলাম আগের দিন যে ভেক্টর স্পেসের এলিমেন্ট কি কি হতে পারে। নরমাল ভেক্টর, যেটা আমরা কার্টেসিয়ান ভেক্টর বলে থাকি, সেটা হতে পারে। কমপ্লেক্স নাম্বার হতে পারে। কমপ্লেক্স নাম্বার মিন্স দ্য সলিউশন অফ সাম ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওকে, সাপোজ এরকম হলো x ডবল ডট প্লাস ওমেগা স্কয়ার x ইকুয়াল টু 0, দ্য সলিউশন অফ দিস e টু দি পাওয়ার i omega t and e to the power minus i omega t. So any linear combination of these two will be the solution and they can form a vector space. The two popular solution is sin omega t and cosine omega t. But you may take any linear combination of these two, a1 e to the power i omega t plus e2 e to the power minus a2 e to the power minus i omega t. Any arbitrary linear combination of these two will form the linear vector space. So the solution of some differential equations, they may form the linear vector space. Matrix, polynomials, the wave functions, that means the solution of Schrodinger equation. What do you mean by wave function? The solution of Schrodinger equation. These all can be the elements of a vector space. So in general, you can find different forms of elements of linear vector space. That means different forms of vector. Okay, you can represent in a general way. Suppose we are considering Rn, any elements x belongs to Rn. So you can represent x like that way, x1, x2, x3 up to xn. Okay, also you may represent in that way x1, x2, x3, xn. So obvious thing, আমরা যে কোনো ম্যাট্রিক্স কে আমরা এদেরকে আমরা কি বলতে পারি, যে এলিমেন্ট অফ ভেক্টর স্পেস। তো তাদেরকে আমি এরকম রো ভেক্টর বা রো ম্যাট্রিক্স বা কলাম ম্যাট্রিক্স আকারে রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, নাও suppose I am considering a set of vectors, that means a vector space. Okay, suppose I am considering phi 1, phi 2, phi 3, phi p, suppose that belongs to Vn. Okay, now this phi 1, phi 2, phi 3, all these are vectors, the elements of this linear vector space Vn. Now I am considering a functional p একটা নাম্বার, phi 1, phi 2 যেরকম phi p, ঠিক আছে। So I am defining some functional from Vn to V. Okay, Vn to V, like I am denoting phi 1 and phi 2, phi 1, phi 2. So these will yield some scalar. So I am denoting it as s of phi 1 and it is functional of phi 2. It's just a notation, তাই না? আমি বলছি যে s of phi 1 is nothing but a functional of phi 2.
S of phi1 is a functional of phi2 which is dependent on phi1 also. So it's basically a scalar. It is basically a scalar. Okay, so it's a scalar. Okay, so না এখানে phi1 আছে তো, হ্যাঁ মানে ব্র্যাকেটে phi1 phi2 লিখলেই না ব্র্যাকেটে phi1 phi2 না, S is a associated scalar of phi1. This scalar is associated phi1 and it is also dependent on phi2. মানে প্রত্যেকটা ভেক্টরের একটা করেসপন্ডিং আমি স্কেলার লিখেছি সাপোজ, যেটা phi2 এর উপরও ডিপেন্ড করছে। সো ইটস এ ফাংশনাল। হ্যাঁ ও তো অবশ্যই অবশ্যই phi1 এর অ্যাসোসিয়েটেড যেহেতু সেটা হবেই এটা, ঠিক আছে। So this S of phi1 it is called the dual, the set of S of phi1, the set of phi S phi1 is called the dual of Tn, which is I am denoting as V tilde. তো এটা আমি আগের দিন অলরেডি আলোচনা করেছি যে একটা ভেক্টর স্পেসের এলিমেন্ট আমি যদি নিই phi1 কি phi2, এটা তো আগের দিন এক্সাম্পল হয়েছে, এইভাবে লেখা হয়নি কিন্তু হয়েছে, এক্সাম্পল তো দেবো অবশ্যই, কিন্তু এটা হয়েছে আগের দিন। কোন একটা এলিমেন্ট দিলাম সাপোজ phi2, তো তার করেসপন্ডিং একটা আমি এমন ভাবে প্রোডাক্ট করব যাতে একটা ম্যাপিং দিলাম যেটাকে আমরা ফাংশনাল বলছি, সেটা কি করছে ফিল্ডের এলিমেন্টে কনভার্ট করছে। তো সাপোজ আমি বললাম যে সাপোজ psi belongs to Rn. Okay, so the corresponding bra that should be belong to Rn tilde. Okay, this is dual space. তো যেখানে আমি প্রোডাক্ট করছি যেটা this one is scalar. So this associated scalar with phi1, আমি যদি এটা যদি এরকম করতাম, phi না করে যদি আমি psi করতাম, এখানে phi করতাম, তো এটাও কিন্তু স্কেলার হতো। তাহলে প্রত্যেকটা ভেক্টর স্পেসের একটা ইউনিক ডুয়াল থাকবে, ঠিক আছে। তো যদি এটা Rn হয়, তো আমি যদি একটা ম্যাট্রিক্স ধরি এরকম x1 x2 up to xn that belongs to suppose Rn, তাহলে Rn টিল্ডাটা কি রকম হবে, x1 x2 xn that belongs to Rn tilde. Okay, Rn tilde. So the product of this, the product of these two will yield a scalar. So this product is called the scalar product. So scalar product phi1 phi2 is nothing but phi2. It's a functional. For example, dot product is a functional, so it's scalar product. Okay, in bracket notation you can write phi1 phi2. হ্যাঁ বলো কি বলছো? হ্যাঁ এখানে স্যার কোনটা s phi1 আর phi2? পুরোটাই s phi1, পুরো প্রোডাক্টটাই তো s phi1। তুমি ধরো একটা ভেক্টর নিলে, ধরো a একটা ভেক্টর b একটা ভেক্টর, এটা কি ai bi, তো এর মধ্যে তো a1 এর ডিপেন্ডেন্সও আছে, মানে a ডিপেন্ডেন্সও আছে, b ডিপেন্ডেন্সও আছে, তো এই পুরো জিনিসটাই তো এটা। হ্যাঁ তো সমস্যা কিছু না, তুমি সমস্যা ভাবছো বলে সমস্যা, এটা তো নোটেশন। এটা a মানে এই পুরো জিনিসটা সেটা এর উপর ডিপেন্ড করছে, আর এটা b এর ফাংশনাল। উল্টোটাও লিখতে পারতে, b of s phi1, these are same in this case। সব সময় যে সেম হবে তা নয়, যদি এটা কমপ্লেক্স স্কেলার ফিল্ড হয়ে যায় তখন কিন্তু এটা সেম হবে না, ঠিক আছে। তো এটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট। ওকে, এটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট। নাও আমি যদি নিজেদের মধ্যে স্কেলার প্রোডাক্ট করি তাহলে কি হবে, সাপোজ
psi. This will yield psi norm square, and this will be always greater than 0 if psi belongs to R3 Rn. যদি এটা রিয়েল হয় তাহলে তার নর্ম কি হবে? নর্ম অলওয়েজ কিন্তু গ্রেটার দেন 0 হবে। ওকে, তো এই হচ্ছে স্কেলার প্রোডাক্ট, যেটা আগের দিন কিন্তু আলোচনা হয়েছিল। এগুলো এটা নতুন কিছু না। তো এই স্কেলার প্রোডাক্ট সংক্রান্ত একটা ইনইকুয়ালিটি আছে, সেটাকে বলে কচি সোয়ার্জ ইনইকুয়ালিটি। সবসময় পজিটিভ হবে, নেগেটিভও হতে পারে। তো নট যদি তুমি কমপ্লেক্স স্কেলার ফিল্ড হয় তাহলে নেগেটিভ হতে পারে। মড নিচে তুমি কিভাবে তুমি যে মড নেবে তোমাকে কে বললো? তুমি যেভাবে ডিফাইন করবে সেভাবে নেবে। এই ইনার প্রোডাক্ট তো তোমার ডেফিনেশনের উপর নির্ভর করবে। তুমি যেভাবে নেবে সেভাবে হবে। তুমি মিন কস কি স্পেসে যদি যাও সেখানে মাইনাস হতে পারে। ইট ডিপেন্ডস অন ইউর চয়েস। ঠিক আছে, তো এখন কি যেন বলছিলাম? না, এটা তো হলো। তারপর কি বলছিলাম এরপর? হ্যাঁ, সরি, কচি সোয়ার্জ ইনইকুয়ালিটি। কচি সোয়ার্জ ইনইকুয়ালিটি কি বলছে? যে আমি যদি দুটো নিই, সাপোজ সাই আর ফাই, এদের ইনার প্রোডাক্ট দিস উইল বি লেস অর ইকুয়াল টু নর্ম। এটার মানেটা কি? এটা মানে হচ্ছে সাই ফাই মড স্কয়ার লেস অর ইকুয়াল টু সাই সাই ফাই ফাই। ওকে, সো এটা হচ্ছে কি কচি সোয়ার্জ ইনইকুয়ালিটি। কেন স্কয়ার হবে? মানে নর্ম স্কয়ার, এটা স্কয়ার হবে না। এটাকে বলা হয় কচি সোয়ার্জ ইনইকুয়ালিটি। মানে স্বাভাবিকভাবে আমি যদি এ আর বি এক্সাম্পল দেখি, এ আর বি দুটো ভেক্টর, এ ডট বি মানে কত হয়? এ বি কস থিটা। তো স্বাভাবিকভাবে এ ডট বি লেস অর ইকুয়াল টু এ বি, or এর মড স্কয়ার লেস অর ইকুয়াল টু এ স্কয়ার বি স্কয়ার। তো এটা ইকুয়াল কখন হবে? এটা ইকুয়াল কখন হবে বলো? এই দুটো ইকুয়াল কখন হবে? রেসপন্ড করো। জিওমেট্রিক্যালি আমি যদি দেখি, এটা এই ইনইকুয়ালিটিটা একমাত্র ইকুয়েশন হিসেবে কাজ করবে তখন যদি এদের মধ্যে অ্যাঙ্গেলটা 0 অথবা 180 ডিগ্রি হয়, অর্থাৎ যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়। এটাকে বলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। ঠিক আছে, অর্থাৎ এ আর বি যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যায় কোনো কারণে, তখন হচ্ছে আমরা বলতে পারি ইকুয়ালস টু নর্ম অফ এ নর্ম অফ এ ইন্টু নর্ম অফ বি। আদারওয়াইজ কি হবে? আদারওয়াইজ কিন্তু লেস হবে। ঠিক আছে, তো এটাকে বলে কচি সোয়ার্জ ইনইকুয়ালিটি। সেকেন্ড হচ্ছে মিন কস কি ইনইকুয়ালিটি বা ট্রিগোনোমেট্রিক ইনইকুয়ালিটি। সেটা বলা হচ্ছে এ প্লাস বি নর্ম লেস অর ইকুয়াল টু নর্ম অফ এ প্লাস নর্ম অফ বি। It is obvious because a plus b norm square that is equal to a plus b okay, so this will be a norm square plus b norm square plus ab plus ba. যদি a আর b রিয়েল হয় তাহলে a আর b এর ইনার প্রোডাক্ট আর b আর এর ইনার প্রোডাক্ট সেম হবে। তাহলে আমরা এটা কি লিখতে পারি?
and this is less or equal to 2 of norm A into norm B. So this whole thing will be less or equal to mod A plus mod B whole square. So that means this is equal to that. Similarly, if it be linearly dependent, A and B are linearly dependent, then this will be equal. So that Minkowski inequality will be in equation if the two elements of the vector space are linearly dependent. Okay, so these two important inequality and equation for linear vector space. Okay, now linear dependence and independence. Linear dependence and independence. Okay, so what is linear dependence and independence? Suppose we have a set of vectors A, B, C and so on, and set of scalars like that A1, A2, A3 and so on. If you can span one element by the others, যদি এদের মধ্যে যে কোনো একটা এলিমেন্টকে, কোন একটা ভেক্টর স্পেসের সমস্ত এলিমেন্টের মধ্যে যে কোনো আরবিটারি এলিমেন্টকে যদি বাকি এলিমেন্টগুলো দ্বারা স্প্যান করে দিতে পারে, তাহলে আমরা কি বলবো? সেটা হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট লিনিয়ারলি ডিপেন্ডেন্ট এলিমেন্টস। অর্থাৎ সেক্ষেত্রে আমরা এরকম পাবো, যদি A1A প্লাস A2B plus A3C and so on, it will yield 0, imply A1 equal to A2, A1, A2, these are not equal to 0. A1 not equal to 0, A2 not equal to 0. Then you can say that these are linearly dependent. And in that case, any one element can be spanned by the other elements. So that's why they are called the linearly dependent vectors. Because one element is linearly dependent on others. Okay? And linear independence আমরা কাকে বলবো? যদি দেখা যায় যে যে কোনো এলিমেন্টকে বাকিদের দ্বারা আমরা স্প্যান করতে পারছি না, অর্থাৎ এক্ষেত্রে যদি আমি এরকম কোনো লিনিয়ার কম্বিনেশন পাই এবং তার ফলে দেখতে পাবো যে A B C মানে A1 A2 A3 এগুলো যদি 0 হয়ে যায়, তাহলে আমরা তাকে বলবো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর। সেটাও আগের দিন আলোচনা হয়েছিল, রিক্যাপিচুলেট করলাম। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা যদি জিওমেট্রিক্যালি ভাবি, যেমন কার্টেসিয়ান কোঅর্ডিনেট আমি যদি নিই, হ্যাঁ, তো কার্টেসিয়ান কোঅর্ডিনেটের যে বেসিস বা ইউনিট ভেক্টর সেটা কি রকম হয়? Ex, Ey, Ez, these are linearly independent, কারণ একটাকে বাকি দুটোর দ্বারা আমি স্প্যান করতে পারবো না। ঠিক আছে, বাকি দুটোকে আমি স্প্যান করতে পারবো না, তো তাই জন্য এদেরকে কি বলা হয়? এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এবার হচ্ছে আমরা আসবো বেসিস সেটে। বেসিস সেট কাকে বলে আমরা জানি? বেসিস সেট হচ্ছে কি? দ্য সেট অফ এলিমেন্টস যাদেরকে দ্বারা আমি একটা লিনিয়ার ভেক্টর স্পেসের সমস্ত এলিমেন্টকে স্প্যান করতে পারি, তাদেরকে আমরা বলবো হচ্ছে বেসিস। এন্ড দ্য নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য বেসিস সেট, সেটাকে আমরা বলে থাকি ডাইমেনশন। তো সাপোজ, হ্যাঁ হ্যাঁ বলো। ওটাই বললাম স্যার, ডাইমেনশন। হ্যাঁ, ওটাকে আমরা ডাইমেনশন বলবো। তো ধরো কনসিডার করলাম আমি একটা জিনিস কনসিডার করলাম, সাপোজ R3 ভেক্টর স্পেস। তো R3 স্পেসে আমি এক্সাম্পল দিচ্ছি, ধরো Ex Ey এটা একটা, তারপরে দিলাম কি Ex Ey Ez এটা একটা। আমি ক্যাপ গুলো লিখছি না, দ্যাট উইল বি বাড়েনি। ওকে, দেন আমি লিখলাম যে Ex Ey Ez, সরি, দাঁড়াও, Ex প্লাস Ey প্লাস Ez, এটা একটা সেট অফ ভেক্টরস লিখলাম। আচ্ছা, আরেকটা Ex
ex plus ey, ex plus ey plus ez, এটা একটা সেট অফ ভেক্টরস লিখলাম। ঠিক আছে, আচ্ছা এখানে একটা জিনিস একটু লিখে দিই, ex plus ey না এই যে আছে না দাঁড়াও, x plus ey ex plus ez। তো এই চারটে সেটের কথা বলছি। দেখো প্রথম সেটটা এটা কিন্তু লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট? দেখো এরা কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ ex কে ey দ্বারা প্রকাশ করতে পারবে না, কিন্তু ইট ক্যান নট বি দ্য বেসিস সেট, কারণ R3 এর এলিমেন্টকে শুধুমাত্র এই দুটো দ্বারা আমরা স্প্যান করতে পারবো না, আচ্ছা এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এবং এদের দ্বারা কিন্তু সমস্ত এলিমেন্টকে আমরা স্প্যান করতে পারবো। এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু এদের দ্বারা আমি সমস্ত এলিমেন্টকে স্প্যান করতে পারবো না, পারবো, সরি এরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। ex plus ez আছে তো এটা 0 0 0 1 না, এটা একটু চেঞ্জ করছি। জিরো দিয়ে কেন করবো? এটা আবার কি কথা? জিরো এখানে কি কাজে আছে? ওইটা 1 0 0 তারপর 0 1 ওটা অন্যরকম কনসেপ্ট, মানে পয়েন্ট অফ ভিউ আলাদা। আমি প্রথম থেকে বলছি, ঠিক আছে? এই যে প্রথম সেটটা আমি লিখেছি, এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, বাট ইট ক্যান নট স্প্যান দ্য এলিমেন্টস অফ R3, স্প্যান করতে পারবে না। আচ্ছা এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু এরা স্প্যানও করতে পারে। এইটা কি আছে? এরা লিনিয়ারলি ওটা যে স্প্যান করতে পারবে না, মানে কিরকম করে EZ যদি থাকে তার এলিমেন্টকে কিভাবে করবে? নিজের কম্পোনেন্ট যদি না থাকবে কি R3 এর মধ্যে থাকবে না? সমস্ত কম্পোনেন্টকে স্প্যান করতে পারবে তো? দু একটাকে করলে তো হবে না, সমস্ত কম্পোনেন্টকে যেন এদের দ্বারা স্প্যান করা যায়। তাহলেই ওটা কথাটা তাই বলা হচ্ছে, R3 মানে তো সেটাই বলছে না। আচ্ছা সেকেন্ড, ex ey ez এদের দ্বারা আমি সমস্ত এলিমেন্টকে স্প্যান করতে পারবো, অ্যাজ ওয়েল অ্যাজ এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ওকে, নেক্সট এটাতে কি আসছে? এরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, তাই তো? এরা কিন্তু লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, কারণ এটা সঙ্গে এই দুটো থেকে এটা আমি পেয়ে যেতে পারি। এরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, কিন্তু এদের দ্বারা আমি সমস্ত এলিমেন্টকে স্প্যান করতে পারবো। পারবো কি পারবো না? এদের দ্বারা সমস্ত এলিমেন্টকে স্প্যান করতে পারবো, ex ey ez আছে। আচ্ছা এরা কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এবং এদের দ্বারা আমি সমস্ত এলিমেন্টকে স্প্যান করতে পারবো। বুঝতে পারছো কিনা বলো? এখানে রেসপন্ড করো ব্যাপারটা তোমরা, বলো। হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। ফার্স্ট এডটা দেখো, আমি আবার রিপিট করছি, ফার্স্ট এডটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু এদের দ্বারা আমি সমস্ত এলিমেন্টকে স্প্যান করতে পারবো না। এটা সমস্ত দিক দিয়ে পারফেক্ট। এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট নয়, ডিপেন্ডেন্ট, কিন্তু এদের দ্বারা আমি সমস্ত এলিমেন্টকে স্প্যান করতে পারবো। আর এটা কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এবং সমস্ত এলিমেন্টকে এখানেও কিন্তু স্প্যান করতে পারবো। অর্থাৎ এইটা মোটামুটি একটু একই রকম। ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে কিরকম? তুমি দেখো একটাকে আর দুটোর দ্বারা স্প্যান করতে পারবে? তুমি এই দুটো অ্যাড করে দাও, আসবে? ইজেডটা আসতে পারবে না তো? না। তাহলে কি করে ডিপেন্ডেন্ট হবে? এরা ইন্ডিপেন্ডেন্ট। যখনই একটা এলিমেন্টকে বাকিদের দ্বারা স্প্যান করতে পারবো না তখনই ইন্ডিপেন্ডেন্ট। তাহলে সেরকম হলে তো তাহলে এই দুটোকে যোগ করলে এটাই করা যায়। যোগ করবো কেন? আমি যে কোনো লিনিয়ার কম্বিনেশন নিতে পারো। তুমি a অফ এটা প্লাস b অফ এটা সমান এটা করে দাও, c অফ এটা করে দাও, গেলে বুঝতে পারবে। তার মধ্যে ab এর কোনো না কোনো কম্বিনেশন এসে যাবে,
যেটাকে স্যাটিসফাই করে দেবে। ফার্স্টেরটার ক্ষেত্রে দ্বিতীয়টা হয়ে যাবে। হ্যাঁ, ফার্স্টেরটার ক্ষেত্রে 4 নম্বর। তার মানে ধরো a1 ইন্টু এটা প্লাস a2 ইন্টু এটা সমান এটা করে দাও, তাহলে আমরা কি পাবো? a1 ইকুয়ালস টু 1, a2 ইকুয়ালস টু মানে সরি a1 প্লাস a2 ইকুয়ালস টু 0, আর এখান থেকে কি পাচ্ছি? a2 ইকুয়ালস টু 1। তো তার মানে এটা ধরলেই হলো a1 আর a2 কে ঠিক একে অপরের মাইনাস ধরে নিয়ে যদি আমি ক্যালকুলেশন করে দিই তাহলেই হয়ে যাবে। হ্যাঁ হলো। আর নিচেরটা? নিচেরটা কি নিচের? নিচেরটা যদি a1 a2 যদি গুণ করি, তার নিচেরটা তুমি করো দেখি a1 a2 করে ইজেড আসবে। ইজেড করতে হবে, এখানে যে ইজেড আছে এই দুটোর কম্বিনেশন করে কোনোভাবে ইজেড আসবে? ইজেড লেখা হয়নি। কি লেখা হয়নি? থাকলে তো লিখবো। ইজেড 0 ধরে নেব। ইজেড কি করে 0 ধরতে পারি আমি? ইজেড ইকুয়াল টু 0 হয়? আচ্ছা আচ্ছা, ইজেড এই দুটোর লিনিয়ার কম্বিনেশন কি এটা দেয়? দেখো ঠিক করে। একটা মিসিং আছে, যেটু মিসিং। কিন্তু এর মধ্যে তিনটে, যেহেতু তিনটে আছে, কোনোভাবে কোনো একটা কম্বিনেশন পাবো যার জন্য একটাকে আরেকটার দ্বারা প্রকাশ করতে পারবো। স্প্যান করতে পারবো। ঠিক আছে? তো তাই জন্য এইটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এবং এটার দ্বারাও কিন্তু সমস্ত এলিমেন্টকে স্প্যান করা যাবে। কিন্তু এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে। ডিফারেন্স কি? এরা দেখো, এরা অর্থগোনাল। অর্থগোনাল কেন? না, একে অপরের মধ্যে ইনার প্রোডাক্ট করলে 0 হবে। ex ey ইনার প্রোডাক্ট 0, ey ez এর ইনার প্রোডাক্ট 0, ex ez এর ইনার প্রোডাক্ট 0। এরা দেখো নিজেদের মধ্যে ইনার প্রোডাক্ট 0 নয়, অর্থাৎ এরা অর্থগোনাল নয়। আর একটা হচ্ছে কি, এটাকে আমি অবশ্য এটাকে যদি √2 দিয়ে ভাগ করে দিই, এটাকে যদি √3 দিয়ে ভাগ করে দিই, তাহলে এদের নর্ম 1 হবে, নিজেদের মধ্যে ইনার প্রোডাক্ট 1 হয়ে যাবে। তো এরা হচ্ছে অর্থ নরমাল বেসিস সেট। কোনটা? ex ey ez, দিজ আর দা অর্থ নরমাল বেসিস সেট। কিন্তু এটা কিন্তু অর্থ নরমাল বেসিস সেট নয়। এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বেসিস সেট, কমপ্লিটলি স্প্যান করতে পারবে, কিন্তু এরা অর্থ নরমাল নয়, অর্থগোনালও নয় অবশ্যই। আর এরাও বেসিস সেট হতে পারে, এটা বেসিস সেট হতে পারে, কিন্তু এটা বেসিস সেট হবে না, যেহেতু এটা কমপ্লিটলি স্প্যান করতে পারবে না। এরা স্প্যান করতে পারবে, কিন্তু এদের মধ্যে এটা অর্থ নরমাল, এটা অর্থ নরমাল নয়, আর এরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। ঠিক আছে? হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তো তার মানে আমাদের কাছে যে বেসিস সেট গুলো থাকবে, বেসিস সেট গুলো অর্থ নরমাল হতে পারে, অর্থ নরমাল নাও হতে পারে। কিন্তু কোন একটা গিভিন বেসিস সেট আমার দেওয়া থাকলো, সাপোজ u1 u2 u3 এরকম করে un দেওয়া থাকলো, এখান থেকে আমরা কিন্তু অর্থ নরমাল বেসিস সেট তৈরি করতে পারি। অর্থ নরমাল বেসিস সেট আমরা প্রিপেয়ার করতে পারি। তো যে প্রসিডিওরে এটা করা হয় সেটাকে বলে গ্রাম-স্মিথ অর্থগোনালাইজেশন প্রসিডিওর। গ্রাম-স্মিথ অর্থগোনালাইজেশন প্রসিডিওর। এটা করার নিয়ম কি? সাপোজ আমি অর্থগোনাল বেসিস সেটকে v1 v2 দ্বারা রিপ্রেজেন্ট করছি, তাহলে অফকোর্স v1 কি হবে? v1 হয়ে যাবে u1 বাই নর্ম অফ u1। এটা ফার্স্ট এলিমেন্ট হলো। সেকেন্ড এলিমেন্ট যেটা v2 হবে, সেটা কি হবে? না, সেটা হবে u2 মাইনাস v1। ঠিক আছে? এটা যে কোনো ধরছেন না কোনো কি যে কোনো ধরছি? তুমি কি বলছো আগে ঠিক করে বলো। ধরো এটা একটা সেট অফ ভেক্টরস আছে, হ্যাঁ যেটা অর্থগোনাল কিনা আমি জানি না, অর্থগোনাল নাও হতে পারে, হতেও পারে। এটা একটা আরবিটারি বেসিস সেট। এই বেসিস সেট থেকে আমি অর্থ নরমাল বেসিস সেট প্রিপেয়ার করব। তাহলে অর্থ নরমাল বেসিস সেটের ফার্স্ট এলিমেন্টে যদি v1 হয়, তাহলে v1টা হয়ে যাবে এর ফার্স্ট এলিমেন্টকে নরমালাইজ করে দিলাম এইভাবে। নরমালাইজ হচ্ছে, তাকে তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করে দিলাম। সেকেন্ড হচ্ছে v2। v2টা কি হবে? না, v2 হবে u2 মাইনাস v1 এর u1 বরাবর প্রজেকশন কত হবে। ঠিক আছে? মানে এটা হয়ে যাবে কি v1 of u2 into u2 cap। u2 cap মানে কি হবে? u2 by u2 নর্ম দিয়ে পুরোটা
নর্ম, মানে এটা অর্থগোনাল হয়ে গেল, এটা হচ্ছে তাকে নর্ম, তার নর্ম দিয়ে ভাগ করে দিলে অর্থ নর্মাল হয়ে যাবে। যেরকম একটা ভেক্টরের ইউনিট ভেক্টর কিরকম হয়, সেই ভেক্টরের ম্যাগনিটিউড দিয়ে ভাগ করে দিতে হয়, এখানেও তাই হচ্ছে। ঠিক আছে, এবার হচ্ছে v3। v3টা কি হবে না, তার 3 নম্বর কম্পোনেন্ট নেব u3 মাইনাস v1 অফ u3 নর্ম মাইনাস v2 অফ u3 বাই u3 নর্ম দিয়ে পুরোটার নর্ম, এই যে পুরো জিনিসটা তার নর্ম। তো একই রকম ভাবে 4 নম্বরটা যখন নেব, তার 4 নম্বর কম্পোনেন্ট থেকে আগে প্রিভিয়াস v1 v2 v3 প্রজেকশন গুলোকে আমাকে বাদ দিয়ে দিতে হবে। দিলে কি হচ্ছে, এই v1 এই v2 এর মধ্যে v1 এর কোনো ডিপেন্ডেন্স নেই, কারণ আমি বিয়োগ করে দিলাম। তো v1 এর u2 বরাবর যা প্রজেকশন সেটা আমি বাদ দিয়ে দিলাম। তার মানে কি হচ্ছে, এর মধ্যে যে পার্টটা ছিল সেটা বাদ চলে গেল। মানে কিরকম, আমি যদি জিওমেট্রিক্যালি ভাবি, সাপোজ এইটা হচ্ছে আমার u2, এইটা হচ্ছে আমার v1, তাই তো? তার মানে u2 মাইনাস v1 মানে কোনটা? হ্যাঁ, এটা হবে। আচ্ছা, হ্যাঁ, তার মানে কি v1 প্লাস এটা যদি v2 বলি, সেটা এই দুটো যোগ করলে এটা হতো। তার মানে এটা থেকে যদি এটা বাদ দিয়ে দিই, v2 সমান কত হচ্ছে u2 মাইনাস v1, তাহলে এটা অর্থনর্মাল হয়ে যাচ্ছে না, এটা পরস্পর, তাই তো? তো সেই কারণে আমরা এই প্রসিডিওরে একটা সেট অফ আরবিটারি ভেক্টরসকে আমরা সেট অফ অর্থগোনাল ভেক্টরসে কনভার্ট করতে পারি, এবং এই প্রসেসটাকে বলা হয় গ্রাম স্মিথ অর্থগোনালাইজেশন প্রসিডিওর। এখান থেকে কিন্তু তোমাদের অঙ্ক আছে। তো আমি একটা অঙ্ক তোমাদের দিলাম, যেটা বলছিলাম সেটা হচ্ছে কি ex প্লাস ey প্লাস ez প্লাস ex, এইখান থেকে অর্থনর্মাল বেসিস সেট তৈরি করে। তাহলে এটাই হচ্ছে কি, এটা u1, এটা u2, আর এটা হচ্ছে u3, তাই তো? তাহলে v1 কত হবে, ex প্লাস ey বাই √2, ফার্স্টেরটা নিয়ে কোনো সমস্যা নেই। v2 কত হবে, u2 মাইনাস মানে ey প্লাস ez মাইনাস কি হবে, v1 এর এই বরাবর প্রজেকশন মানে কত, ডট প্রোডাক্ট, তাই তো? যে ডট করবে এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, স্লাইডে করতে বড় হবে। তো এইভাবে এই সেট অফ ভেক্টরস থেকে সেট অফ অর্থগোনাল ভেক্টরস আমরা বের করতে হবে। ঠিক আছে, তাই এটা করে দেখবে। তাহলে এটা হচ্ছে কি গ্রাম স্মিথ অর্থগোনালাইজেশন প্রসিডিউর এর সাহায্যে। হ্যাঁ, মানে আমাদের মেন কাজ হচ্ছে মেন কাজ হচ্ছে এইটা, মানে পরেরটা। ওটা মেন কাজ নয়, এটা তো বোঝানোর জন্য যে কেন অর্থগোনাল। হ্যাঁ, মানে এটা হচ্ছে যেকোনো আরবিটারি ভেক্টর। এটা তোমার আর u2 দেওয়া ছিল, সেখান থেকে v2 পেলাম, v2 পেলাম, এবং সেটা এমন হবে যেন v1 এর সঙ্গে অর্থগোনাল হয়। হ্যাঁ, আর v1 টা আমরা যেকোনো v1 টা তো ধরলাম কোথায়, আমি তো u1 কে v1 ধরেছি। হ্যাঁ, আচ্ছা, ফার্স্টেরটাকে তো আমি যেটা ছিল সেটাই ধরে নিলাম, পরেরটা তার সঙ্গে অর্থগোনাল, তারপরেরটা এই দুটোর সঙ্গে অর্থগোনাল, তারপরেরটা এই তিনটের সঙ্গে অর্থগোনাল, পরপর করে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে গ্রাম স্মিথ অর্থগোনালাইজেশন প্রসিডিউর। মানে যেটা বাদ দিলাম সেইটা ফর্মুলাটা কিরকম, মানে তাদের ইনার প্রোডাক্ট ইনটু, আর যেরকম হয় যে যেরকম ধরো ভি ভেক্টর মাইনাস আমি বাদ দিচ্ছি কি ভি এর প্রজেকশন, মানে ভি এর u1 বরাবর প্রজেকশন, বা ধরো এটা u2 ভেক্টর, তা আমরা কি করি u2 তার প্রজেকশন এত cos থিটা নিয়ে নিই। হ্যাঁ, সেটাই তো এটা। তাহলে সেটা কত হবে, u2 মাইনাস v1 ইনটু u2 ক্যাপ, পরে বাদ দিলাম। ম্যাচ করে লিখতে
হ্যাঁ ঠিক আছে, তো এটা হচ্ছে কি গ্রাম স্মিথ অর্থোগোনালাইজেশন প্রসিডিউর। এবারে আমরা ওই বেসিস সেটে আসি, মানে আগের দিন এগুলো মোটামুটি হয়েছিল, আজকে এই জিনিসটা হচ্ছে নতুন, আজকে যেটা আলোচনা হচ্ছে। গ্রাম স্মিথটা নতুন, সেটা নতুন মানে ইটস অবভিয়াস থিং, যদি আমি ইনার প্রোডাক্ট জানি অটোমেটিক্যালি সেটা করতে পারবো। এবারে আমি বলছি যে এই ডাইমেনশন জিনিসটা বড্ড গোলমেলে একটা জিনিস, ঠিক আছে। তো ডাইমেনশনটা কি? ডাইমেনশন হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য বেসিস, ঠিক আছে। যেমন আর এর ডাইমেনশন হচ্ছে 1, R2 এর ডাইমেনশন হচ্ছে 2। এবার একটা জিনিস দেখো, R2 এর মধ্যে নাম্বার অফ এলিমেন্টস কত হতে পারে? ইনফিনিটি। R2 এর মধ্যে নাম্বার অফ এলিমেন্টস ইনফিনিটি হতে পারে, কিন্তু নাম্বার অফ বেসিস কোনটা? কটা? দুটো, কারণ প্রত্যেকটা এলিমেন্টেরই দুটো করে বেসিস আছে, দুটো মানে দুটো এলিমেন্টে তাদের স্প্যান করা যাচ্ছে। তো ঠিক তেমনি আর এন যদি নেওয়া হয় তাহলে কি হবে? তার ডাইমেনশন হচ্ছে n। এবার যদি আমি বলি যে n টেন্ডস টু ইনফিনিটি, তাহলে সেটা কি হবে? ইনফাইনাইট ডাইমেনশনাল স্পেস হবে। তো যদি n টেন্ডস টু ইনফিনিটি হয় তাহলে কি হবে? ইনফাইনাইট ডাইমেনশনাল স্পেস। সো সাপোজ xn কে আমি রিপ্রেজেন্ট করছি এভাবে যে x1 x2 x3 xn, এটাকে x বিলংস টু Rn। তাহলে আমি যদি ইনার প্রোডাক্ট করি x x, সেটা কি হবে? নর্ম অফ x তার স্কয়ার, সেটা কত হবে? সামেশন ওভার n, সরি সামেশন ওভার i রানস ফ্রম 1 টু n, কত হবে? xi স্কয়ার, এটা হবে। তো তাহলে আমরা কি পাচ্ছি? নর্ম অফ x স্কয়ার দ্যাট ইজ ইকুয়াল টু xx equals to summation over i runs from 1 to n, okay, xi স্কয়ার। এটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, প্রত্যেকে এই জিনিসটা একটু দেখবে, এটা নতুন আজকে, আগের দিন বাকিগুলো হয়েছিল, তো এটা নতুন। এবারে এখানে আমি যদি দেখি যে n টেন্ডস টু ইনফিনিটি, ফর n টেন্ডস টু ইনফিনিটি, ঠিক আছে। তো n টেন্ডস টু ইনফিনিটি হলে তখন কি হবে? i goes from 1 to infinity xi square, but this is less than infinity। তার কারণটা কি? কারণ নর্ম তো ফাইনাইট, নর্ম তো আনডিফাইন্ড হতে পারে না। একটা যে কোনো ভেক্টর x, তার নর্ম কি হবে? ফাইনাইট হবে। তাই নর্ম যদি ফাইনাইট হয় তো এই জিনিসটা অ্যাকচুয়ালি নর্ম অফ x, তো তার ডাইমেনশন ইনফিনিটি হতে পারে, কিন্তু নর্ম কনভার্জ করছে, মানে ইনফিনিটি হচ্ছে না। কারণ কি? নর্মটা তো একটা পার্টিকুলার ভ্যালু দেবে, যে কোনো ভেক্টরের নর্ম সে কি দেবে? একটা পার্টিকুলার ভ্যালু দেবে, ডিফাইন ভ্যালু দেবে। তো তার মানে এটা কনভার্জ করবে, সো ইট গিভস এ সিকোয়েন্স। ঠিক আছে। তো বেসিক্যালি এই ধরনের সেটকে, বা আমাকে যদি এটাকে বলা হয় কি, বা এই ধরনের ভেক্টর স্পেসকে, এলভিএস কে বলা হয় L2 ভেক্টর স্পেস। L2 ভেক্টর স্পেস কাকে বলবো? না, যে সমস্ত ভেক্টর স্পেসের স্কয়ার ইন্টিগ্রেবল সিকোয়েন্স আছে, স্কয়ার ইন্টিগ্রেবল সিকোয়েন্স আছে, তাদেরকে আমরা বলবো L2 ভেক্টর স্পেস। ঠিক আছে, তারা এরা হচ্ছে L2। সিকোয়েন্স মানে হচ্ছে এক্স স্কয়ার টার্মগুলো সব যোগ হয়ে আসে। হ্যাঁ হ্যাঁ, ইন্টিগ্রেবল এই যে স্কয়ার করে সাম করা হচ্ছে, তাহলে স্কয়ার ইন্টিগ্রেবল হলো।
তো যে সমস্ত ভেক্টর স্পেসে এরকম স্কোয়ার ইন্টিগ্রেবল আছে, সিকোয়েন্স আছে, তাদেরকে বলা হয় কি L2 ভেক্টর স্পেস, মানে স্কোয়ার ইন্টিগ্রেবল সিকোয়েন্স ভেক্টর স্পেস। এবং এই L2 এর একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে সেলফ ডুয়াল স্পেস থাকে। অর্থাৎ x এর যে ডুয়াল স্পেস সেটাও কিন্তু Rn, মানে R ইনফিনিটি। ঠিক আছে, অর্থাৎ দ্য ডুয়াল অফ L2 is equal to L2, অর্থাৎ এই যে সেলফ ডুয়াল থাকে। ঠিক আছে, সেলফ ডুয়াল কেন থাকে? কারণ এর ডুয়াল ভেক্টর স্পেসটাও সেম টু সেম, এই জন্য এদের আমরা হচ্ছে এদের সেলফ ডুয়াল আছে বলতে পারি। এবার L2 না হয়ে যদি LP বলা হয়, মানে যদি 3 হয় তাহলে কি থার্ড মানে স্কোয়ার ইন্টিগ্রাল না বলে আমি বলবো কিউব ইন্টিগ্রাল ভেক্টর স্পেস। L4 হলে এরকম তত টু দি পাওয়ার করে তার যদি সিকোয়েন্স দেখা যায় তাদেরকে আমরা বলবো কি 3 ইন্টিগ্রাল ভেক্টর স্পেস। সো এই LP এর কিন্তু সেলফ ডুয়াল নেই, না এর কিন্তু সেলফ ডুয়াল নেই। কারণ সেলফ ডুয়াল হওয়ার একটা ফর্মুলা আছে যে LP ইকুয়ালস টু LQ হবে। LP মানে কি P দড়ার ইন্টিগ্রেবল, আর এটা হচ্ছে Q দড়ার ইন্টিগ্রেবল। তখনই হবে যদি 1/P + 1/Q সমান 1 হয়। তো এক্ষেত্রে একমাত্র P ইকুয়ালস টু Q ইকুয়ালস টু যদি 2 করা হয় তাহলে এটা স্যাটিসফাই করছে। মানে সেলফ হলে কি হবে, P আর Q কেও সেম হতে হবে। মানে কি P ইকুয়াল টু Q, সেলফ যদি সেলফ ডুয়াল হতে হয় তাহলে এই দুটো সেটও তো সেম হবে। তার মানে কি LP মানে P ইকুয়ালস টু Q হবে, আবার এটাও হবে। তো এটা একমাত্র স্যাটিসফাই করবে যদি P ইকুয়ালস টু Q ইকুয়াল টু 2 হয়। তো এই জন্যই কোয়ান্টাম মেকানিক্সে দেখবে, কোয়ান্টাম মেকানিক্সের যে এলিমেন্টগুলো আমরা ইউজ করি ডিরাক নোটেশনে, সেগুলো সবই কিন্তু L2 এর এলিমেন্ট। তাই তো? বলো বুঝতে পারছো কিনা এই শেষের কথাটা? কোয়ান্টাম মেকানিক্সে যে আমরা ওয়েভ ফাংশনগুলো ইউজ করি, অর্থাৎ ওই যে ডিরাক কেট ভেক্টর, ব্রা ভেক্টর, এগুলো যে ইউজ করি, এগুলো অ্যাকচুয়ালি কি, এগুলো প্রত্যেকে কিন্তু L2 এর এলিমেন্ট। তোমাদের মনে কোনোদিন কোশ্চেন হয়নি কেন L3 এর এলিমেন্ট হয়নি? অর্থাৎ প্রবাবিলিটিটাকে কেন আমরা মড অফ সাই স্কয়ার dx করছি, মড অফ সাই কিউব কেন করছি না? তার একটা পসিবল অ্যান্সার এখান থেকে কিন্তু পেলে। অর্থাৎ L2 এর এলিমেন্ট গুলোর সেলফ ডুয়াল আছে, L3 L4 এ আর কোনো কিন্তু সেলফ ডুয়াল নেই। তো তাই জন্যই কিন্তু ম্যাথমেটিক্যালি আমরা দেখতে পাচ্ছি সেলফ ডুয়াল না থাকার কারণে তারা অন্য ডুয়াল স্পেসে বিলং করে যাবে। প্রত্যেকটার যে ডুয়াল স্পেস যদি আলাদা হয়ে যায় তাহলে সিস্টেমটার ইনভ্যারিয়েন্স থাকবে না, তাই না? সিস্টেমটার যে রিপ্রেজেন্টেশনটা সেটা ইনভ্যারিয়েন্ট থাকছে না। তাই জন্য কি হয় যে আমরা সেলফ ডুয়াল ইউজ করে থাকি। যাদের ক্ষেত্রে হচ্ছে না তারা তাহলে কিরকম, মানে তাদের ডুয়াল নেই, তার বলবো ডুয়াল স্পেসটা অন্য ভেক্টর স্পেস হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেম ভেক্টর স্পেস থাকছে। মানে এক্স কিউবের তো আমি কম্বিনেশন পেতেই পারি, সিকোয়েন্স। হ্যাঁ, এক্স কিউব সিকোয়েন্স পেতে পারো, কিন্তু তার সেলফ ডুয়াল নেই। সেলফ না, এটাই বলা হচ্ছে যে তার সেলফ ডুয়াল। মানে তারা একটা ভেক্টর স্পেস অন্য ভেক্টর স্পেসের এলিমেন্ট। হ্যাঁ, অন্য ভেক্টর স্পেসের এলিমেন্ট হতে পারে। ঠিক আছে, তো এখান থেকেই আইডিয়াটা এসছে যে এই L2 সেটটাকে কোয়ান্টাম মেকানিক্সে আরেকটা নোমেনক্লেচারে নামকরণ করা হয়েছে, সেটাকে কি বলা হয়, হিলবার্ট স্পেস। ঠিক আছে, তবে এই L2 আর হিলবার্ট স্পেস, মানে হিলবার্ট স্পেস ইজ অ্যান এক্সাম্পল অফ L2 অফকোর্স। মানে পুরোপুরি বলা যায় না যে সমস্ত L2 হিলবার্ট স্পেস হবে, সেটা কিন্তু নয়। L2টা কি বললাম আমি অ্যাকচুয়ালি? L2টা বললাম হচ্ছে কি Rn, যেখানে n টেন্ডস টু ইনফিনিটি। এর ফলে আমরা দেখতে পাচ্ছি কি যে মানে x দ্যাট লেস দেন ইনফিনিটি হচ্ছে, অর্থাৎ কনভার্জ করে যাচ্ছে, অর্থাৎ একটা কনভার্জিং সিকোয়েন্স এক্সিস্ট করছে L2 এর ক্ষেত্রে। তাই জন্য আমি এটাকে বলছি কি যে স্কোয়ার ইন্টিগ্রেবল সিকোয়েন্স ভেক্টর স্পেস, এটাকে বলা হচ্ছে L2। এবারে যদি দেখা যায় আমার, তাহলে এখানে ডাইমেনশন কত? ডাইমেনশন টেন্ডস টু ইনফিনিটি। এবং যদি দেখা যায় এই বেসিস সেটগুলো কন্টিনিউয়াস বেসিস সেট হয়, কন্টিনিউয়াস বেসিস
সেট হয়, তখন আমরা সেই L2 ভেক্টর স্পেসকে হিলবার্ট স্পেস বলবো। অর্থাৎ L2 ভেক্টর স্পেসের সমস্ত প্রপার্টি হিলবার্ট স্পেসে আছে। এক্সট্রা আরেকটা প্রপার্টি আছে, সেটা কোনটা না, তার বেসিস সেটটা হচ্ছে কন্টিনিউয়াস বেসিস সেট। ঠিক আছে, L2 তে কন্টিনিউয়াস বেসিস সেট নাও হতে পারে, এমনি ডিসক্রিট বেসিস সেট হতে পারে, কিন্তু হিলবার্ট স্পেসের ক্ষেত্রে আমরা কি দেখব, কন্টিনিউয়াস বেসিস সেট। অর্থাৎ কন্টিনিউয়াস বেসিস সেট মানে আমরা তাকে কিভাবে ভাবতে পারি, যে ধরো আমরা যেমন ডিসক্রিট বেসিস সেটে আমরা কি বলতাম, phi1 মানে স্যার হিলবার্ট স্পেসটা L2 স্পেসের এক্সাম্পল। L2 স্পেসের একটা এক্সাম্পল, আমরা এরকম phi n লিখতাম, তাই তো? তাহলে এখানে আমরা কি বলতাম, যে সাই ধরো কোনো একটা এলিমেন্ট, তাকে আমরা স্প্যান করতে পারি সামেশন ওভার i রানস ফ্রম 1 to n ai phi i করে। এবার এখানে কি ঘটনা ঘটছে, n টেন্ডস টু ইনফিনিটি, তাই তো, n টেন্ডস টু ইনফিনিটি, আর এখানে সিকোয়েন্সটা i+1 i+2 এরকম হচ্ছে না, তার জায়গায় কি হচ্ছে, i থেকে i+di, এই রেঞ্জের মধ্যে একটা, যেখানে খুব ডিআইটা খুব ছোট, di টেন্ডস টু 0, এই ইন্ডেক্স নাম্বারের মধ্যে কোনো একটা হয়তো বেসিস ঢুকে গেছে কন্টিনিউয়াসে। তাহলে সেক্ষেত্রে আমরা সাইটাকে যখন স্প্যান করব সেরকম লিখবো এরকম ভাবে, যে ইন্টিগ্রেশন ডিআই, ঠিক আছে, ফাই আই এ আই। তো এখানে আমরা একটু অন্যরকম ইন্ডেক্সে লিখি, ফাই আই বলে না লিখে এটাকে লিখি কাই। সো আমরা লিখলাম যে ডি কে কাই কে এ কে, এইভাবে লিখবো, এন্ড কে রেঞ্জিং ফ্রম -ইনফিনিটি টু +ইনফিনিটি। ওকে, এই জিনিসটা আমরা পাবো, ঠিক আছে তো? তাহলে স্বাভাবিকভাবেই আমরা যদি এখানে দেখতে চাই যে এ কেটা কি হবে, তাহলে কাই কে সাই। এবার সাই সমান কত, ইন্টিগ্রেশন ডিকে কত, ডিকে এ কে কাই কে এই জিনিসটা হবে। মানে কি কাজে কি এটা আমি বলছি কি, এই সাই সমান কত লিখেছিলাম এর আগের স্লাইডে, এইটা, এটা কে না লিখে এর মতো লিখতে পারি, এই ডিএম কাই এম লিখবো। তাহলে এখানে আমি কি লিখতে পারি, যে এখানে লিখবো হচ্ছে ডিএম এ কে কাই এম, তাই তো? তাহলে এই দুটো আবার আমরা লিখতে পারি কি, এ কে সমান কত না, ইন্টিগ্রেশন ডিএম এম কনিকা ডেল্টা ও এম মাইনাস কে, সরি ডিরাক ডেল্টা ও এম মাইনাস কে। এটা আবার একটু আরে জাস্ট এখানে তো এর মানটা বসানো হলো, সাইর মানটা, কোথায় বসেছে? আরে সাইর মানটা এখানে বসালাম, আর কি কাইকে তো ছিল সাইর জায়গায় এটা বসালাম, এটা এম হবে। মানে সেখানে একে পাবো না না, এ কে সমান এটা তো শিওর, এটা তো জানো না, তো সাইর মানটা বসিয়েছি এখানে, আর কি, আরে সাই সমান তো এটা, মানটা বসিয়ে দিয়েছি। আবার আমরা জানি এ কে সমান এই জিনিসটা কনিকা ডেল্টার সরি ডিরাক ডেল্টা ফাংশনের প্রপার্টি। তাহলে কম্পেয়ার করে আমরা কি বলতে পারি, কাই কে কাই এম এর ইনার প্রোডাক্টটা কথা হচ্ছে ক্রনিকার ডেল্টা এম মাইনাস কে, সরি কনিকার ডেল্টা না, ডিরাক ডেল্টা এম মাইনাস কে। তাহলে হিলবার্ট স্পেসের ক্ষেত্রে একটা জিনিস তফাৎ আমরা পেলাম, এমনি নর্মাল L2 এর ক্ষেত্রে আমরা পেতে পারি কি, এটা কি পেয়েছিলাম সেখানে, ক্রনিকার ডেল্টা। ক্রনিকার ডেল্টাটা কি হতো, m ইকুয়াল টু কে হলে 1 হতো, m নট ইকুয়ালস টু কে হলে 0 হতো। এখানে একটা জিনিস দেখো, এটা ডাইভার্স করছে, যদি m নট ইকুয়ালস টু কে হয় এটা 0, বাট m ইকুয়ালস টু কে হলে এটা ইনফিনিটি। তার মানে আমি যদি কাই কে নর্ম নিই, দ্যাট টেন্ডস টু ইনফিনিটি।
কাইকে একই করে দিলাম k ইকুয়ালস টু m, দ্যাট টেন্ডস টু ইনফিনিটি। ডেল্টা জিরো মানে ইনফিনিটি। তো তার মানে এর ডেফিনাইট কোনো নর্ম নেই, অর্থাৎ কন্টিনিউয়াস বেসিস সেট যেগুলো আমরা নিয়েছি হিলবার্ট স্পেসের যে বেসিস সেট, তাদের নর্ম আনডিফাইন্ড, নর্ম ডাইভার্জ করছে। তো যাদের নর্ম ডিফাইন্ড নয়, যাদের আনডিফাইন্ড নর্ম হয়, তাদের ক্ষেত্রে কি হয়, তারা কিন্তু কোনো ভেক্টর স্পেসের এলিমেন্ট হতে পারে না। কারণ আমরা আগেই বলেছি নর্মের প্রপার্টি কি হবে, নর্মের প্রপার্টি কি হবে, নর্মকে কনভার্জ করতে হবে, এই যে এটা। কিন্তু ওই কাইকে গুলোর নর্ম কনভার্জ করছে না, ডাইভার্জ করছে। তো তাই জন্য কন্টিনিউয়াস বেসিস সেট তারা হিলবার্ট স্পেসের এলিমেন্ট নয়। কিন্তু মজার ব্যাপার হলো হিলবার্ট স্পেসের এলিমেন্টকে এদের দ্বারা স্প্যান করা যাচ্ছে। অদ্ভুত একটা ব্যাপার না, তাই না? অদ্ভুত একটা ব্যাপার। কেন অদ্ভুত ব্যাপার না, জেনারেলি তুমি ধরো আইজেকে তারা কি বেসিস সেট, এবং তারা নিজেও কিন্তু R3 এলিমেন্ট, আইও R3 এলিমেন্ট, জেও R3 এলিমেন্ট, কেউ R3 এলিমেন্ট। অর্থাৎ বেসিস গুলো ইটসেলফ ওই ভেক্টর স্পেসের এলিমেন্ট হয়। কিন্তু হিলবার্ট স্পেসের ক্ষেত্রে একটা এক্সেপশন, যে হিলবার্ট স্পেসের যে বেসিস অর্থাৎ কন্টিনিউয়াস বেসিস সেট, তারা হিলবার্ট স্পেসের এলিমেন্ট নয়, তাই না? অর্থাৎ হিলবার্ট স্পেসের এলিমেন্ট বেসিস গুলো হিলবার্ট স্পেসের এলিমেন্ট নয়। সো দ্যাটস দ্য ইন্টারেস্টিং ফ্যাক্ট। এটাই হচ্ছে তোমাদের জন্য প্রশ্ন, এটা তোমরা ভাবনা চিন্তা করে পরের দিন বলবে যে হোয়াই ইটস সো, যে কেন কন্টিনিউয়াস বেসিস সেট গুলো হিলবার্ট স্পেসের বেসিস সেট হওয়া সত্ত্বেও তারা হিলবার্ট স্পেসের এলিমেন্ট কেন হচ্ছে না, হোয়াট ইজ দ্য ফিজিক্স বিহাইন্ড দ্যাট। ঠিক আছে, তো এই জিনিসটা তোমাদের জন্য থাকলো। তো আজকে এই অবধি থাক, তোমাদের পরীক্ষাও আছে অনেকের বলছো। এর পরের দিন বাকি ম্যাট্রিক্স পার্টটা হবে, হিলবার্ট স্পেসের আর একটু, আর ম্যাট্রিক্স পার্ট। আর আমি এর নোটসটা লিখছি, আমি লিখে দিয়ে পাঠাবো এই ক্লাসটা মানে এই টপিকটা শেষ হয়ে গেলে, মানে পুরো ভেক্টর স্পেসের উপর আমি নোটসটা লিখছি, ওটা দিয়ে দেবো। ঠিক আছে, আর তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো। রিক্তাদের শুরু হয়েছে এগুলো? না স্যার, সেই যে ক্লাস হয়েছে আর হয়নি এখনো। আচ্ছা আচ্ছা, তো এইগুলোই করাবে, হয়তো কিছু জিনিস বেশি করাবে মানে সেটা আমি পরের দিন চেষ্টা করব করার। বিদ্যাসাগরের সিলেবাসে অতটা নেই, ওই লিনিয়ার ট্রান্সফরমেশন ওগুলো মোটামুটি আছে, সেগুলো আমি দেখছি কম্বাইন করে, দুটো সিলেবাসকে কম্বাইন করে সেভাবে প্রসিড করা। ঠিক আছে, তো এই জিনিসটা দেখবে এখান থেকে কোশ্চেন আছে, গ্রাম স্মিথ অর্থোগোনালাইজেশন প্রসিডিওর, এখান থেকে কিন্তু তোমাদের এমএসসি তেই কোশ্চেন আসবে। এরকম সেট দিয়ে দেবে, দিয়ে বলবে যে এটা বার করতে, আর লিনিয়ার ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্স দেখাতে বলবে। ঠিক আছে, এইগুলো। আচ্ছা, আরেকটা কোশ্চেন তোমরা চেষ্টা করবে, রাইট ডাউন দ্য প্রপার্টিজ অফ ইনার প্রোডাক্ট। কি বললাম বোঝা গেল? রাইট ডাউন দ্য প্রপার্টিজ অফ ইনার প্রোডাক্ট। তো আমি একটু করে বলে দিই, এটা পরীক্ষায় আসতে পারে। তো রাইট ডাউন দ্য প্রপার্টিজ অফ ইনার প্রোডাক্ট। প্রপার্টিজ অফ ইনার প্রোডাক্ট কি? ইনার প্রোডাক্টের প্রপার্টিজ হচ্ছে, সাপোজ আমি করলাম যে ফাই কাই ইকুয়ালস টু কাই ফাই স্টার, দ্য ফার্স্ট প্রপার্টি। এটা হচ্ছে জেনারেল প্রপার্টি। এবার যদি রিয়েল ভেক্টর স্পেস হয় তাহলে এই দুটো তো সেম, কারণ এটা রিয়েল হয় বলে। আচ্ছা, নেক্সট হচ্ছে ফাই অফ এ কাই ইকুয়ালস টু এ অফ ফাই কাই, হয়েছে? আচ্ছা, এ অফ ফাই কাই ইকুয়ালস টু এ স্টার অফ ফাই কাই, এইটা। আচ্ছা, এবারে হচ্ছে কি, ফাই অফ a1 chi1 plus a2 chi2 equals to a1 of phi chi1 plus a2 of phi chi2, এটা। আবার যদি উল্টোটা করি, যে a1 phi1 plus a2 phi2 of chi, তাহলে এটা হয়ে যাবে কি a1 star of phi1 chi
প্লাস a2 স্টার অফ phi 2 chi। বেসিক্যালি এই দুটো প্রপার্টি থেকে আমার এই দুটো প্রপার্টি পাওয়া যাচ্ছে, ঠিক আছে? তো দিজ আর দ্য প্রপার্টিজ অফ ইনার প্রোডাক্ট। তো তুমি এটা চেক করে দেখতে পারো, সেটা ম্যাট্রিক্স প্রোডাক্ট হোক বা ডট প্রোডাক্ট হোক বা যে কোনো ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই স্যাটিসফাই করছে। এর নামগুলো কি কি হবে? এর নাম নেই কিছু, এগুলো সব লিনিয়ারিটি। তো মানে কোনটা অ্যাসোসিয়েটিভ বা না, এটা অ্যাসোসিয়েটিভ কিছু না, এটা তো ডিস্ট্রিবিউটিভ? এটা ডিস্ট্রিবিউটিভ। এটা ডিস্ট্রিবিউটিভ আর এ একসঙ্গে আছে, ডিস্ট্রিবিউটিভ আর লিনিয়ারিটি, ঠিক আছে? মানে লিনিয়ার কম্বিনেশন আর ইনার প্রোডাক্ট, সেটার ইনার প্রোডাক্টের লিনিয়ার কম্বিনেশন, এটাও তাই অ্যাকচুয়ালি, সেটা কমপ্লেক্স স্পেসে। ওকে, এই হচ্ছে দিজ আর দ্য প্রপার্টিজ অফ ইনার প্রোডাক্ট। তো এটা মোটামুটি ফার্স্ট মডিউলটা তোমাদের যেটা আছে সেটা কভার করলাম। এরপরের দিন ম্যাট্রিক্স লিনিয়ার ট্রান্সফরমেশন, এই পার্টটা করে দেবো, ঠিক আছে? এরপরেও তোমাদের ক্লাসে যদি কিছু এক্সট্রা করায়, তোমার ডায়মন্ড হারবারে হয়তো একটু এক্সট্রা করায়, যেগুলো করাবে আমাকে একটু নোটসটা শেয়ার করবে, সেগুলো আমি আলোচনা করি। এমনিতে মোটামুটি ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে এগুলো স্টাডি করো, ঠিক আছে? আর এখন একটু রেগুলার মানে ঘন ঘন ক্লাস হবে, কালকে গ্যাপ দিচ্ছি, তারপরে বৃহস্পতিবার ক্লাস হবে, ঠিক আছে?